চট্টগ্রামে নাশকতার ঘটনায় চিহ্নিত শিবির ক্যাডার ও ছাত্রদল নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সরকারি সম্পদ ধ্বংস পরিকল্পনার ভয়ানক তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, কারফিউ চলছে এবং শিথিল আছে, সার্বিক পরিস্থিতি জানবো চট্টগ্রামের, এবং তার পাশাপাশি চট্টগ্রামের নাশকতার ঘটনায় চিহ্নিত যেই ক্যাডার এবং ছাত্রদল নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের কতজনকে আসলে গ্রেফতার করা গেছে? এখনো পর্যন্ত চট্টগ্রামে এই সাম্প্রতিক যে নাশকতার ঘটনা তাতে আমরা 16টির মতো মামলা হয়েছে এবং চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগর মিলিয়ে অন্তত 750-র মতো গ্রেফতার আছে। এবং এক্ষেত্রে একটু আগের খবরও আমরা যেমনটা দেখছিলাম যে বিভিন্ন ধরনের সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইল ফোনের ফুটেজ, এই সমস্ত কিছু বিশ্লেষণ করেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কারা কারা এই নাশকতা বা এই ধরনের সংঘাতকে উস্কে দিয়েছেন, তারা এই সংঘাতের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন, এই বিষয়গুলো পূর্ণাঙ্গ রূপে খতিয়ে দেখা হচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা আসলে মূলত ঘটনার পেছনে কারা কলকাঠি মেরেছেন সেই বিষয়গুলো এখন উদ্ঘাটন করার চেষ্টা করছেন। আর আজকের পরিস্থিতি যদি বলি, ইতিমধ্যে আমরা লালখান বাজার মোড়ে আছি এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের বেশ ভালো একটি ভিড় আছে এবং রাস্তাঘাটে আজকে অফিস খোলা, এবং এর বাইরে আমরা দেখেছি যে কলকারখানাও খোলা গত 2 দিন ধরে। এবং স্বভাবত এই সমস্ত এলাকায় একটি সাধারণ মানুষজনের বেশ যাতায়াত আছে এবং গণপরিবহনের সংখ্যা রাস্তাঘাটে কিন্তু বেশ ভালো উপস্থিতি রয়েছে এবং চট্টগ্রাম থেকে দূরপাল্লার যে বাস চলাচল সেটিও স্বাভাবিক রয়েছে। আর আজকে আমরা অবশ্য দেখেছি চট্টগ্রামের যে বন্দর সংশ্লিষ্ট যে সড়কগুলো আছে, বিশেষ করে সরকারি এক্সচেঞ্জ, সিডিএ এভিনিউ, এই সমস্ত সড়কে কিন্তু পণ্যবাহী ট্রাকের একেবারে বেশ ভালো একটি জট আমরা লক্ষ্য করেছি। কারণ গত কয়েকদিন ধরে বন্দর থেকে যে পণ্য পরিবহনের এক ধরনের স্থবিরতা ছিল, সেটি কেটে যাওয়ার পরে এখন কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে প্রচুর পরিমাণে পণ্য আমদানি রপ্তানিকারকরা তারা সংশ্লিষ্ট তাদের যে গন্তব্য সেখানে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ছাড় করে নিয়ে যাচ্ছেন। এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম কাস্টম হাউসও কিন্তু এই আমদানি করা পণ্য যাতে সহজে ডেলিভারি দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এর ভিতরে আজকে চট্টগ্রাম বন্দরের নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি এসেছিলেন, তিনিও যেটি বলেছেন যে ব্যবসা বাণিজ্যে যাতে কোনো রকমের সমস্যা না হয়, বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্যে যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেজন্য চট্টগ্রাম বন্দর সাথে সাথে চট্টগ্রাম কাস্টমসের পক্ষ থেকে একেবারে একটি বলা যায় যে বিশেষ ব্যবস্থাপনা ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলবে বলে তিনি জানিয়েছেন। এবং গত কয়েকদিন ধরে যে চট্টগ্রাম বন্দরে পণ্য থাকার কারণে যে ড্যামারেজ বা মাসুল ইতিমধ্যে জমা হয়েছে, সেটি ব্যবসায়ীরা চাইলে আবেদনের প্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যদি আবেদন করে তাহলে তারা হয়তো সেটি সেই মাসুল মাফ করে দেওয়া বা জরিমানা মওকুফ করে দেওয়ার একটি উদ্যোগ তারা ভাবতে পারেন। জি অনুপম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী অনুপম শীল। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডিজিটাল মিডিয়া নির্বাহী সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। শুরুতেই যদি আমরা আলোচনায় প্রথমেই যদি চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বলি, যে চট্টগ্রামে নাশকতার ক্ষেত্রে শিবির ক্যাডার এবং যারা ছাত্রদল নেতারা আছে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং তাদেরকে আস্তে আস্তে গ্রেপ্তার করাও শুরু হয়েছে। তারা যে আসলে ছাত্রদের এই আন্দোলনকে পুঁজি করে যেই নাশকতাটা চালালো, এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, যে জিনিসটা যে ফুটেজ বা যার ভিত্তিতে পুলিশ এটি বলছেন সেটি কিন্তু পুলিশের দাবি, ঠিক আছে, যে তারা এই কাজটি করেছে। এবং আমরাও কেন সবাই এটা মোটামুটি জানে যে ছাত্ররা যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করেছিল সেটা তৃতীয় কোনো পক্ষ হাইজ্যাক করে নিয়ে গেছে। সুতরাং একটা কাকতালীয় হলেও একটা মিল কিন্তু এইখানে আছে। 2 হচ্ছে, এখন যেটা সবচেয়ে বেশি প্রত্যাশিত যে এই এদের চিহ্নিত করার জন্য আমাদের কাছে বা পুলিশের কাছে সবচেয়ে বড় এভিডেন্স কিন্তু সিসিটিভির ফুটেজ শুধু যেটা আক্রান্ত ভবন বা কোনো জায়গায় যেসব জায়গায় সহিংসতা হয়েছে না, এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবন থেকে শুরু করে সব জায়গায় শহর জুড়ে এমনকি গ্রাম অঞ্চলে পর্যন্ত কিন্তু সিসিটিভির ফুটেজ
আপনার আছে, ফলে সেটা দেখে কিন্তু মানে সহজেই সহজেই শনাক্ত করা সম্ভব, যেটা আমরা বিটিভি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কিন্তু দেখেছি যে লোকগুলো কারা এবং কি স্পষ্ট চেনা যাচ্ছে যে কারা ভাঙচুর করছে, ফলে একটা প্রমাণ আছে। 2 নম্বর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই নানাভাবে নানা পোস্ট দিয়ে উস্কানি দেয়া হোক বা দেওয়া হোক, সেক্ষেত্রে চিহ্নিত করার সুযোগ কিন্তু পুলিশের আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু তদন্ত করতে হবে, যাতে আদালতে তাদের পেশ করার পর পুলিশ যখন তাদের তদন্ত প্রতিবেদন পেশ করবে, তাতে যেন তাদের শাস্তি, যারা দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত, সে যেই হোক, শিবির ক্যাডার, ছাত্রদল, যেই হোক না কেন, তার শাস্তি যেন নিশ্চিত করা যায়। কারণ মানুষ চায় যে এই শাস্তি, এই একবার যেটা ঘটেছে এইটা যেন বারবার ফিরে না আসে। এইটাকে যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে একেবারে মানে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে অবশ্যই, এবং যাতে করে জনগণের নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেটাও আসলে অনেক বড়। এটা যদি সবাই ছাড়া পেয়ে যায় তাহলে বারবার ঘটতে থাকবে, বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। আমরা যদি একটু শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলি, আমরা জানি যে 4টি জেলা বাদে বাকি জেলাগুলোতে প্রাইমারি স্কুলগুলো খুলে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আসলে এই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন, এবং শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের আতঙ্ক থাকবে কিনা স্কুলে যাওয়ার ক্ষেত্রে, কি মনে হয়? দেখুন, আন্দোলনটা হচ্ছে শিক্ষার্থীদের, ঠিক আছে, সেই শিক্ষার্থীদের কাছ থেকে আরেকজনের কাছে চলে গেছে। কিন্তু আপনি যদি দেখেন যে ঢাকা এবং তার আশপাশের 3টি জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী বাদে অন্য জেলাগুলোতে কিন্তু সেইভাবে সেই মাত্রায় কিন্তু সহিংসতা ছড়ায়নি, এবং কিছু যেটা হয়েছে তাকে পরে কিন্তু সেখানে স্বাভাবিকতাও ফিরে এসেছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। এই দ্রুততার সঙ্গে ফেরার কারণে আপনি ঢাকায় যখন 2 ঘন্টা বা 4 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে, অন্য জায়গায় তখন 6 ঘন্টা 7 ঘন্টা শিথিল করা হয়েছে। আজকেও কোথাও কোথাও সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে ধীরে ধীরে কিন্তু অন্য জেলাগুলো, বাকি যে 60টি জেলা আছে, সেখানে কিন্তু স্বাভাবিক জীবনযাপন, এবং দূরবর্তী বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের সহকর্মীরাই যে খবর দিচ্ছিলেন তাতে কিন্তু সেখানে কিন্তু স্বাভাবিক জীবন, এবং তারা কিন্তু দিচ্ছিলেন একদম শহরে, মানে সদর, মানে মহানগর অথবা সদরের, এর বাইরে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আমরা অনেক জায়গায় কথা বলেছি। ফলে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলে দেওয়ার হয়, তো আমার মনে হয় যে এরকম জায়গা থেকে যেখানে নিরাপত্তা নিশ্চিত, প্রথম একটি শিশু বা যেই স্কুলে যাক না কেন, সেক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করেই তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। তার আগে কোনোভাবেই এটা সিদ্ধান্ত নেওয়া যাবে না। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ারও কিন্তু একটা দাবি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার আগেও কিন্তু সবচেয়ে বড় জিনিস যে আমাদের এইচএসসি পরীক্ষা, সেখানে 10 লাখের বেশি শিক্ষার্থী এর সঙ্গে যুক্ত, তাদের পরীক্ষা মাঝপথে থেমে গেছে, আরও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে তাদের পরীক্ষা। তো তাদের পরীক্ষাটা শেষ করাটা খুবই জরুরি, কারণ এই যে তাদের পরীক্ষার মধ্যে যে ছন্দপতন ঘটলো, এই ছন্দপতন আর দীর্ঘায়িত করতে দেওয়া যাবে না। কারণ মানুষ বা এই ছাত্ররা যারা 18-র নিচে বয়স, এরা পড়তে পড়তে একটা জায়গায় প্রস্তুতি ছিল, মাঝখানে ছন্দপতন হয়, এদের প্রস্তুতিতেও কিন্তু ঘাটতি পড়বে। আর এটা তাদের জীবনের একটা সম্পদ, যে কোথায় তার মানে পরবর্তী শিক্ষা জীবন বাঁক নেবে, সেটা কিন্তু এইচএসসিতেই ঠিক হয়। ফলে এই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে মনে রাখতে হবে, বা সরকারকে মনে রাখতে হবে, যে যত সম্ভব দ্রুততম সময়ে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করা, এবং তাদের সঠিকভাবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করে তারপরে আসলে অবশ্যই এই নিরাপত্তা নিশ্চিত তো প্রাথমিক, মানে মৌলিক শর্ত হচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনাকে অনেক ধন্যবাদ।